হ্যালো এভরিওয়ান, আজকে ক্লাসটা স্টার্ট করছি। আগের দিন আমাদের একটা পার্ট বাকি ছিল ফাংশনের চ্যাপ্টারে, সেটা হচ্ছে রিকারশন। তো আমি রিকারশন থেকেই ক্লাসটা শুরু করছি। রিকারশন হচ্ছে বেসিক্যালি একটা ফাংশন যখন নিজেই নিজেকে কল করে সেটাকে বলা হয় রিকারশন। যেমন আমি একটা নতুন ফাইল এখানে বানিয়ে নিচ্ছি। ধরে নাও আমার কাছে একটা ফাংশন, যেমন মেন ফাংশন তো আছে, আমি ভয়েড মেন লিখছি, আমি বাকিটা পরে লিখছি ভয়েড মেন। এবার সাপোজ ভয়েড মেনের মধ্যে একটা ফাংশনকে কল করলাম আমি, সাপোজ ফাংশনের নাম হচ্ছে ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? আর ফ্যাক্টোরিয়ালটা আমি বাইরে ডিফাইন করেছি। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু রিকারশন হলো না, এটা নর্মাল একটা ফাংশন। কিন্তু যদি ইন এনি কেস এরকম টাইপের হতো, ফ্যাক্টোরিয়ালের মধ্যেই ফ্যাক্টোরিয়ালটা কল হতো, তাহলে সেই প্রসেসটাকে বলা হতো রিকারশন। যে কোনো একটা ফাংশন সে নিজেই নিজেকে যদি কল করে সেটাকে বলা হয় রিকারশন। আচ্ছা, এটা কিভাবে পসিবল আমি একটা ডেমনস্ট্রেশন করে দেখাবো এখানে। হ্যাঁ, আমি এবার প্রোগ্রামটা নর্মালি স্টার্ট করছি। হ্যাশ ইনক্লুড যেরকম লিখতে হয় বাই ডিফল্ট। আচ্ছা, এবার আমি যেহেতু রিকারশন করব, আমি এখানে আর ভয়েড ফ্যাক্টোরিয়াল করব না, আমি রিটার্ন নেব কিছু ইন্ট ফ্যাক্টোরিয়াল করে দিই। আর ইন্ট ফ্যাক্টোরিয়ালের মধ্যে আমি একটা প্যারামিটার পাস করেছি, ধরো ইন্ট এন নিয়ে নিলাম, বা তোমার প্যারামিটারের মধ্যে শুধু ইন্ট লিখলেও হয়, অসুবিধা নেই কিছু। এবার এখান থেকে আমি দেখব, আমি ইনপুট ফিনপুটগুলো নেব, তাহলে আমার এই ফাংশনটাকেও একই রকম দেখতে হবে, সেটাকে আমি করে দিই। এখানটা হবে ইন্ট, আর এখানে ফ্যাক্টোরিয়ালের মধ্যে ইন্ট, সাপোজ আমি এন নিয়ে নিলাম। এবার আমি একটা কাজ করি, এখানে একটা কিছু ইনপুট নিয়ে ফ্যাক্টোরিয়াল ফাংশনটাকে কল করে দিই। তার জন্য ইন্ট, ফার্স্ট লাইনে আমাকে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে ইন্ট, সাপোজ আমি এন নিয়ে নিলাম এন। এবার এনটাকে ইনপুট নিয়ে নেবো, প্রিন্টএফ এন্টার এ নাম্বার scanf %d, ampersand m। এবার এই অ্যাম্পারস্যান্ড এন যেটা ইনপুট নিলাম, এই এনটাকে আমি পাস করে দেবো ফ্যাক্টোরিয়ালের মধ্যে। তাহলে এন এখানে পাস করে দিলাম। এবার আমি যদিও একই ভ্যারিয়েবলের নাম দিয়েছি, এখানেও এন দিয়েছি, এখানেও এন দিয়েছি, তোমরা চাইলে এটা আলাদাও করতে পারো। এবার এইখানে আমি এই ফ্যাক্টোরিয়ালের মধ্যে আমি কীভাবে করবো, আমরা আগের দিন দেখেছিলাম ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রাম যখন করেছিলাম, আমরা এই ফ্যাক্টোরিয়ালের মধ্যে একটা লুপ চালিয়েছিলাম। লুপ চালিয়ে আমরা ফ্যাক্টোরিয়ালটা ক্যালকুলেট করেছিলাম। আজকে আর আমরা লুপ চালাবো না, আমরা কি করব, এইটাকে রিকারশন মেথডে আমরা এই জিনিসটাকে করব। তার জন্য কি করা যায়, এইরকমভাবে আমরা করব। আগে আমি একটু করে নিচ্ছি, তারপরে জিনিসটাকে বুঝিয়ে দিচ্ছি কীভাবে করবে। আমি প্রথমে চেক করব ইফ এন ইকুয়াল টু 1 কিনা। হতেই পারে এন যেটা পাঠাচ্ছি সেটা 1 হতে পারে, এবার 1-এর ফ্যাক্টোরিয়াল কত হয়, 1-এর ফ্যাক্টোরিয়াল 1ই হয়, তাহলে সেক্ষেত্রে আমি রিটার্ন 1 করে দেবো। যদি n 1 না হয় তাহলে কি করব, এলস কি করব, আমি এই ফ্যাক্টোরিয়ালটাকেই কল করব, আর ভেতরে n-1 পাঠিয়ে দেবো, n-1। আচ্ছা, আমি একটু নামটা চেঞ্জই করছি, তা নাহলে একটু কনফিউশন ক্রিয়েট করবে এখানে। হ্যাঁ, না থাক, অসুবিধা নেই, থাক, বুঝতে পারবে। ফ্যাক্টোরিয়াল n-1 আমি কল করব। এবার এইখানে যে আমার ফাইনাল আউটপুটটা যাবে, এই জায়গাটা হয়তো তোমরা একটু কনফিউশন হবে, বুঝতে পারছো না। আমি এই জায়গাটা আমি ভেঙে ভেঙে বোঝাবো, একটু ওয়েট করে যাও, আমি জাস্ট প্রোগ্রামটাকে কমপ্লিট করে নিই। এখানে আমি আরেকটা ভ্যারিয়েবল নিয়েছি এফ বলে, আমি এফের মধ্যে এটাকে আউটপুটটা নিলাম, আর প্রিন্টএফ আমি একটু ভালোভাবে লিখে দিচ্ছি, ফ্যাক্টোরিয়াল অফ %d কোনো একটা নাম্বার ইজ
পার্সেন্ট ডি, মানে প্রথম পার্সেন্ট ডিটা হচ্ছে কার ফ্যাক্টোরিয়াল, এন এর ফ্যাক্টোরিয়াল, তারপর এটা হচ্ছে কত ফ্যাক্টোরিয়াল, এফ হচ্ছে ফ্যাক্টোরিয়াল। এবার এই জিনিসটা কাজ কিভাবে করবে, সাপোজ আমি একটা এখানটায় ভ্যারিয়েবল নিচ্ছি এন এর মধ্যে, আমি সাপোজ দিলাম হচ্ছে 5, তাহলে ফ্যাক্টোরিয়ালের মধ্যে কল হলো কত দিয়ে, 5 দিয়ে। 5 দিয়ে যখন কল হলো, এবার তাহলে এই ফাংশনটাই কল হলো ফ্যাক্টোরিয়াল, এন ইন্ট এর জায়গায় চলে এলো 5, এবার চেক হলো এন কি ইকুয়াল টু 1, অ্যান্সার আসবে নো। যদি নো হয় তখন কি হচ্ছে, আমি এখানে রিটার্ন করব n ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1। তাহলে কীরকম হবে দেখো ব্যাপারটা, আমি একটা নোটপ্যাডে এটাকে লিখি, নোটপ্যাডটাকে পাশে রাখি, তোমরা ভালো করে বুঝতে পারো। তার মানে সবার আগে ফ্যাক্টোরিয়াল n কল হলো, n এর ভ্যালু আমি ধরে নিলাম 5, আচ্ছা এটা সাপোজ কল হয়েছে। এবার যখন এটা কল হয়েছে তাহলে একে কে রিটার্ন করবে, একে রিটার্ন করবে n ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1, মানে এখানটা এটা রিটার্ন হবে এরকম n ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1, মানে কত, n এর ভ্যালু, n মানে হচ্ছে এখানে কিন্তু 5, এখানে n এর ভ্যালু হচ্ছে 5, কারণ আমি 5 পাস করেছি, আর ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 মানে কত হবে, 5 মাইনাস 1 মানে 4। এবার এই পার্টটুকু খালি এ তো আবার এই ফ্যাক্টোরিয়াল নিজেই নিজেকে কল করলো, আবার তাহলে এটাই কল হলো। এবার কত n এর ভ্যালু কিন্তু এবার 4, কারণ আমি এখানে 4 পাস করেছি। এবার যখন n এর ভ্যালু 4, তার মানে এবার জিনিসটা কি হবে দেখো, 5 ইন্টু তো থাকছেই, তার সাথে এবার এখান থেকে কি রিটার্ন আসে দেখা যাক, n এর ভ্যালু 4 মানে নট 1, তার মানে এখানে থাকছে না, এলস পার্টে আসছে, এলস পার্টে এসে আবার রিটার্ন করছে কি n ইন্টু n, মানে n এর ভ্যালু এখন কত 4, তাহলে n এর জায়গায় বসে গেল 4 ইন্টু n ফ্যাক্টোরিয়াল, আবার ওই ফ্যাক্টোরিয়াল ফাংশনই কল হচ্ছে উইথ n মাইনাস 1 দিয়ে। এবার n মাইনাস 1 মানে কত, এখানে n এর ভ্যালু যদি 4 হয়, n মাইনাস 1 কত হবে, 3 হবে। তার মানে দেখো আবার সেই ফ্যাক্টোরিয়ালই কল হলো, কিন্তু এবার 3 পাস হলো। তাহলে পরের লাইনে গিয়ে এইটাকে এবার ইভ্যালুয়েট হবে, তার মানে এই পার্টটা তো থেকেই যাচ্ছে যেমন আছে, এ 5 ইন্টু 4 এটা তো থেকেই যাচ্ছে, ইন্টু কি কল হয়েছে ফ্যাক্টোরিয়াল 3। এবার ফ্যাক্টোরিয়াল 3 মানে কি হচ্ছে, n এর ভ্যালু তার মানে এখন 3, চেক করছে n ইকুয়াল টু 1, নো, তাহলে এলসে আসবে। এবার আবার রিটার্ন করবে কি n ইন্টু ফ্যাক্টোরিয়াল, এবার n ইন্টু মানে কি, n মানে হচ্ছে 3, তাহলে 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1, ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 মানে n মাইনাস 1, n এর ভ্যালু যদি 3 হয় তাহলে n মাইনাস 1 হয়ে গেল 2। দেখ এখনো কিন্তু ফ্যাক্টোরিয়াল এভ্যালুয়েশন পেলো না, তাহলে আবার এই ফ্যাক্টোরিয়াল কল হয়ে গেল, ঘুরিয়ে একই জিনিসকে বারবার কল করা হচ্ছে, খালি আলাদা আলাদা নাম্বার দিয়ে। এবার আবার ফ্যাক্টোরিয়াল কল হয়েছে, কল হয়ে এবার n এর ভ্যালু কত এসেছে 2, এবার আবার চেক করলো n কি 1, বললো না, তাহলে এবার বাকিটা, তাহলে পরের বার যখন কল হয়েছে একই জিনিস, প্রথমে আমার এই পার্টটা তো সেমই থাকছে, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু এতটা সেমই থাকছে। এবার ফ্যাক্টোরিয়াল 2, এটার মানে হচ্ছে n ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1, তাহলে n মানে হচ্ছে কত 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল, আবার ফ্যাক্টোরিয়ালই কল হচ্ছে, কিন্তু n মাইনাস 1 মানে কত 2 মাইনাস 1 মানে এবার 1। এইবার দেখো মজা, ফ্যাক্টোরিয়াল আবার ফ্যাক্টোরিয়াল নিজেই নিজেকে কল করলো, এবার n এর ভ্যালু কিন্তু 1। এবার আমি কন্ডিশন কি দিয়েছি, n এর ভ্যালু যদি 1 থাকে তাহলে আর কিন্তু ফ্যাক্টোরিয়ালকে কল করছে না, তখন n এর ভ্যালু যদি 1 হয় তাহলে 1ই রিটার্ন করে দিচ্ছে। তার মানে এই জিনিসটার ভ্যালু কত পেয়ে যাচ্ছে, ফ্যাক্টোরিয়াল 1 মানে 1। এইবার দেখো ইজিলি এটাকে ইভ্যালুয়েট করতে পারবে, করে আমাকে টোটাল রেজাল্ট দিয়ে দেবে কত, 5 ইন্টু 4 20, 20 ইন্টু 3 60, 60 ইন্টু 2 120, এটা আমার রেজাল্ট আসা উচিত। এবার এই পুরো জিনিসটা তাহলে ফাইনালি রিটার্ন গেল, রিটার্ন গিয়ে এখানে এফ এর মধ্যে চলে এসছে, এফটাকে এখানে প্রিন্ট হয়েছে। এবার দেখো আমি এটাকে সেভ করে রান করছি, এটার নাম দিচ্ছি আমি রিকার্শন .c, এটাকে কম্পাইল করলাম, কোনো এরর নেই, রান করলাম। এবার আমি নাম্বার দিলাম, ধরো 5ই দিলাম, তাহলে আমার আসছে ফ্যাক্টোরিয়াল অফ 5 ইজ 120, সুন্দর আসছে। এই প্রসেসটাকে বলছে রিকার্শন, কারণ এখানে কি করলাম, আমি জাস্ট এই রিকার্শনটা ইমপ্লিমেন্ট করার জন্য একটু ঘুরিয়ে করলাম, কিন্তু তোমরা ফ্যাক্টোরিয়ালের নর্মাল প্রোগ্রাম থাকলে ডেফিনেটলি তোমরা ওই লুপ চালিয়েই করবে, বা যে কোনো কিছু যদি এরকম লুপ চালিয়ে হয়ে যায় তাহলে লুপ চালিয়েই করবে, কিন্তু
এইটা আমি তোমাদের এই ফ্যাক্টরিয়ালের কনসেপ্টটা বোঝানোর জন্য আমি একটুখানি এই ফ্যাক্টরিয়াল বলছি সরি রিকার্শনের কনসেপ্টটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে এইভাবে করে দেখালাম। তো যখনই কোনো ফাংশন নিজেই নিজেকে কল করবে সেই প্রসেসটাকে বলা হচ্ছে বেসিক্যালি রিকার্শন। আচ্ছা, এবার আমরা তাহলে সি এর নেক্সট চ্যাপ্টারটা শুরু করছি, সেটা হচ্ছে অ্যারে। আবার নতুন একটা চ্যাপ্টার, নতুন ফাইল বানিয়ে নিলাম। অ্যারে হচ্ছে বেসিক্যালি, অ্যারেও একটা ভ্যারিয়েবল, কিন্তু নর্মাল ভ্যারিয়েবলের মধ্যে নয়। আমরা নর্মাল যেসব ভ্যারিয়েবলগুলো দেখেছি, একটা ভ্যারিয়েবল অ্যাট এ টাইম একটাই ভ্যালু রাখতে পারে। ধরুন আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম ইন্ট এ, এর মধ্যে আমি অ্যাট এ টাইম একটাই ভ্যালু রাখতে পারি। এ ইকুয়াল টু 5 রাখলাম বা 10 রাখলাম বা 12 রাখলাম, কিছু একটা রাখলাম। পরে যদি আমি চেঞ্জ করে সেটাকে এ ইকুয়াল টু সাপোজ 20 করলাম, তাহলে কিন্তু আগের ভ্যালুটা মুছে গেল। মানে এ হচ্ছে একটা ভ্যারিয়েবল যার মধ্যে আমি অ্যাট এ টাইম একটাই ভ্যারিয়েবল রাখছি, অ্যাট এ টাইম একটাই ভ্যালু রাখছি। কিন্তু অ্যারে আমাদের এই শুধু সুবিধাটা দেবে যে আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে অনেকগুলো ভ্যালু একসাথে স্টোর করতে পারবো, কিন্তু কনসেপ্ট হচ্ছে কি সেম টাইপের ভ্যালু রাখতে হবে। যেমন ইন্টিজার হলে সবকটাই ইন্টিজার ভ্যালু রাখতে হবে, ক্যারেক্টার হলে সবকটাই ক্যারেক্টার রাখতে হবে, ফ্লোট হলে সবকটাকে ফ্লোট রাখতে হবে, বা অন্য যে কোনো ডেটা টাইপ যেটাই হবে আমি অ্যারের মধ্যে যতগুলো ভ্যালু স্টোর করতে চাই ততগুলোই স্টোর করতে পারবো, কিন্তু আমাকে সবকটাই সেম টাইপের ভ্যালু রাখতে হবে। এবার আমি একটা এক্সাম্পল দিই ভালো করে বুঝতে পারবো। আর তার আগে আমি বলে দিই যে অ্যারের মেন দরকারটা কোথায়। সাপোজ তোমাকে দুটো নাম্বারকে অ্যাড করতে হবে, তাহলে তুমি কি করবে? দুটো ভ্যারিয়েবল নেবে, তারপর আরেকটা থার্ড ভ্যারিয়েবলের মধ্যে অ্যাড করে রেজাল্ট দেখিয়ে দেবে। তোমাকে 10টা নাম্বার অ্যাড করতে হয়, তাহলে তুমি 10টা ভ্যারিয়েবল নেবে, আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে অ্যাড করে রেজাল্ট দেখিয়ে দেবে। তার মানে বেসিক্যালি তোমাকে যতগুলো নাম্বারকে অ্যাড করতে হচ্ছে, তুমি ততগুলো নাম্বারকে ততগুলো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে কাজ করছো। কিন্তু যদি তোমার এই কতগুলো ভ্যারিয়েবল লাগবে সেটা তোমার যদি না জানা থাকে, যেমন আমি একটা এক্সাম্পল দিই খুব সুন্দর। ধরো তুমি কোনো একটা এই শপিং মলের জন্য একটা সফটওয়্যার বানাচ্ছ, কোনো একটা শপিং মলের জন্য, মানে বিলিং সফটওয়্যার, ঠিক আছে? এবার শপিং মলগুলোতে কি হয় যে কেউ একজন 10টা মাল কিনে আনতে বা কার্টে নিয়ে আসতে পারে, কেউ একজন 100টা মাল আনতে পারে, কেউ একজন 50টা আনতে পারে, কোনো ঠিক নেই যে কে কতগুলো করে মাল নিয়ে আসবে। এবার যে যতগুলোই মাল নিয়ে আসুক সবকটাকে স্ক্যান করে সেটা টোটাল করে প্রিন্ট হয়। এবার ভাবো তো যে এই সফটওয়্যারটা বানিয়েছে সে তাহলে এখানে কতগুলো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছে? কোনো কি তার লিমিট আছে বা সেইভাবে করে কিছু বানাতে পেরেছে? বা সে 5টা বানায় 10টা বানায়, মানে ওর ঠিক নেই যে কাস্টমার কতগুলো আইটেম আনবে। আমার যদি জানা থাকতো আমি দুটো নাম্বারকে অ্যাড করবো, তাহলে আমি দুটো ভ্যারিয়েবল নেবো। 100টা নাম্বারকে অ্যাড করবো, তাহলে 100টা ভ্যারিয়েবল নেবো। কিন্তু আমি তো জানি না যে কতগুলো নাম্বারকে আমাকে অ্যাড করতে হবে, কারণ ওটা তো ইনপুট নেবে যখন তখন জানতে পারবে। এইরকম কেসগুলোতে কি হয়, আমরা অ্যারে ইউজ করি। অ্যারের ফান্ডাটা কি, আমি একটাই ভ্যারিয়েবল নেবো, আমি 100টা আইটেমের জন্য 100টা ভ্যারিয়েবল নেবো না, কিন্তু একটা ভ্যারিয়েবলের মধ্যেই কিন্তু আমি 100টা আইটেমকে স্টোর করতে পারবো। ঠিক আছে, এবার একটা সুন্দর করে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল এটা দেখা যাক। আমি একদম ফ্রেজ থেকে স্টার্ট করছি, হ্যাশ ইনক্লুড stdio.h, তারপরেরটা ভয়েড মেন। এবার ভয়েড মেনের মধ্যে কি করব, আমি একটা অ্যারে ডিক্লেয়ার করব। আমরা অলরেডি নর্মাল ভ্যারিয়েবল দেখেছি, অ্যারে ভ্যারিয়েবলের জন্য আমাদের এইভাবে করে ডিক্লেয়ার করতে হয় ইন্ট, যা ভ্যারিয়েবলের নাম দিচ্ছি আমি, যেমন ধরো এ দিয়েছি এই দিচ্ছি, ওইরকম তোমরা যা খুশি নাম দিতে পারো, কোনো অসুবিধা নেই। ইন্ট এ, কিন্তু আমি কি বললাম যে এবার আগে যখন এ বলে ডিক্লেয়ার করেছি তখন এর মধ্যে একটাই ভ্যালু থাকতো, এখন এই এ বলে ডিক্লেয়ার করলাম এর মধ্যে 100টা ভ্যালু থাকতে পারে। তাহলে আমাকে ম্যাক্সিমাম নাম্বার অফ ভ্যালুসটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, আবার কিন্তু এটা কিন্তু যেহেতু সি বা জাভা এই টাইপের ল্যাঙ্গুয়েজগুলোতে কিন্তু তোমাদেরকে, যেগুলো একটু পুরোনো ল্যাঙ্গুয়েজ সেগুলোতে কিন্তু বলেই দেয়, কিন্তু যেগুলো মডার্ন ল্যাঙ্গুয়েজ যেমন ধরো পাইথন, তারপরে পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, এইগুলোতে কিন্তু আর তোমার এই সাইজের লিমিটেশন কিছু বলার দরকার নেই, নর্মাল অ্যারে ডিক্লেয়ার করলেই হয়ে যাবে। কিন্তু সিতে বা যেগুলো পুরোনো C++, যেগুলো পুরোনো ল্যাঙ্গুয়েজ আছে, এগুলোতে আমার একটু বলে দিতে হবে যে আমার কতগুলো লাগবে।
ম্যাক্সিমাম কিভাবে বলবো, ইন্ট এ তারপরে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি সাইজটা দিয়ে দেবো। ধরো আমি দিলাম 10, মানে এ হচ্ছে একটা ভ্যারিয়েবল, অ্যারে টাইপের ভ্যারিয়েবল, যার মধ্যে 10টা ভ্যালু আমি স্টোর করতে পারবো। ঠিক আছে, আমি A10 মানে হচ্ছে এ হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু, যার মধ্যে আমি টোটাল ম্যাক্সিমাম 10টা ভ্যালু, আমি একটাও রাখতে পারি, দুটোও রাখতে পারি, 5টাও রাখতে পারি, 8টাও রাখতে পারি, 10টাও রাখতে পারি, কিন্তু 11টা 12টা আমি রাখতে পারবো না। এবার এই জিনিসটা করবো কিভাবে, মানে আমি এর মধ্যে ভ্যালুগুলো রাখবো কি করে? ভ্যালু রাখার জন্য প্রসেস হচ্ছে এইভাবে করব। আমি ধরে নাও এ তার 0 পজিশন। এবার 0 পজিশন বলতে কি, এবার আমি একটু ছবি এঁকে বোঝাই তোমাদের, তাহলে বুঝতে পারবে। এবার ধরে নাও আমি এ যে ভ্যারিয়েবলটা রাখলাম এর মধ্যে এরকম আমি ধরে নাও 10টা না, আমি এখানে একটু কম করে দিচ্ছি, ধরে নাও আমি 5খানা ভ্যালু স্টোর করবো। এরকম এর মধ্যে আমি 5খানা ভ্যালু স্টোর করব, 1 2 3 4 5। কি কি ভ্যালু? আমি ধরে নাও 5 রাখলাম, 2 রাখলাম, 4 রাখলাম, 12 রাখলাম, 9 রাখলাম। ঠিক আছে, এবার এই সবকটাকে একটা ইন্ডেক্সিং দেওয়া হবে। ইন্ডেক্সিং কি? সবসময় ইন্ডেক্সিং হচ্ছে বেসিক্যালি একটা নাম্বার, যেটা মানে সবার একটা পজিশন দেওয়া হবে। কীরকম? সবার এই পজিশনগুলো সবসময় 0 থেকে স্টার্ট হবে। ঠিক আছে, মানে 5-এর পজিশন হয়ে যাবে তোমার 0, 2-এর পজিশন হয়ে যাবে 1, এটা 2 3 4। তার মানে আমার যদি 5খানা নাম্বার আছে, তার পজিশন কত থেকে কত অবধি হবে? 0 থেকে 4 অবধি। বোঝা গেল কি করলাম? হ্যাঁ, অ্যাড্রেস বা এটাকে বলতে পারো ইন্ডেক্স, এই পার্টটাকে বলা হয় অ্যাড্রেসও বলতে পারো কিংবা ইন্ডেক্সও বলতে পারো। ঠিক আছে, এটাকে অ্যাড্রেসও বলতে পারো, ইন্ডেক্সও বলতে পারো। ঠিক আছে, আর এটা আমি টাইপটা কি অবভিয়াসলি ইন্ট করেছি। ঠিক আছে, ইন্টে। তাহলে এইটা হয়ে গেল আমার বেসিক্যালি এ ভ্যারিয়েবলের 5খানা অ্যাড্রেস বা 5খানা ইন্ডেক্স। অ্যাড্রেসের থেকে ইন্ডেক্স বলাটা বেশি ভালো। ঠিক আছে, ইন্ডেক্সই বলবে এটাকে, অ্যাড্রেস বলতেও পারো, ভুল কিছু নয়। এবার এ ভ্যারিয়েবলটার 5খানা ইন্ডেক্স 0 থেকে 4 অবধি। যদি 10টা এলিমেন্ট থাকে তাহলে হবে 0 থেকে 9 অবধি, 100টা থাকলে 0 থেকে 99 অবধি। ঠিক আছে, এরকমভাবে তোমার ইন্ডেক্সিং হবে। এইবার চলে এসো, আবার ফেরত চলে আসি প্রোগ্রামিং। দেখো, তাহলে আমি এটাকে পাশে রাখি। তাহলে এবার যদি আমার, তার মানে পজিশনগুলো পাওয়া যাচ্ছে 0 1 2 3 4 করে পজিশন। এবার আমার 10টা এলিমেন্ট এখানে রেখেছি, 10টার মধ্যে আমি 5টা ইউজ করি, কোনো অসুবিধা নেই। আমি 10টার মধ্যে 10টা ইউজ করতে তার কোনো মানে নেই। আমি এর মধ্যে ভ্যালুগুলো রাখবো এইভাবে, এ তার থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো 0, মানে হচ্ছে এর 0 পজিশন। আমি যখন ইন্টের মধ্যে ডিক্লেয়ার করছি তখন A10 মানে হচ্ছে এর মধ্যে 10টা ভ্যালু থাকতে পারে। আর যখন আমি এবার এক একটা ভ্যালু ভরবো তখন এ 0 পজিশনে, এ থার্ড ব্র্যাকেটের মধ্যে 0 ইকুয়াল টু আমি রাখলাম 5, তার মানে এ 0 পজিশনে গেল 5। এ থার্ড ব্র্যাকেটের মধ্যে 1 দিয়ে ইকুয়াল টু আমি করলাম 2, তার মানে এর 1 পজিশনে গেল 2। এ থার্ড ব্র্যাকেটের মধ্যে 2 দিয়ে ইকুয়াল টু আমি করলাম 4, তাহলে এর এই যে এখানে আমি যা করেছি একই জিনিস করছি, সেকেন্ড পজিশনে গেল 4। তারপরে এ থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি 3 দিয়ে ইকুয়াল টু করলাম 12, মানে 3 নম্বর পজিশনে গেল 12। আর এ থার্ড ব্র্যাকেটের মধ্যে 4 করে ইকুয়াল টু আমি করলাম 9, মানে 4th পজিশনে গেল 9। ঠিক আছে, তাহলে এইভাবে করে আমি ভ্যালুগুলোকে স্টোর করতে পারি। আমি এটাকে আরো ইজিলি দেখাবো, আমি জাস্ট বোঝানোর জন্য এইভাবে করে করছি। এটাকে আমি লুপ ইউজ করে কত সুন্দরভাবে করবো সেগুলোকেও দেখাবো। ঠিক আছে, এবার আমাকে যদি বলা হয় যে আমি সাপোজ এই ভ্যালুগুলোকে অ্যাড করতে চাইছি, তাহলে কিভাবে করবো? আমি এবার এটাকে বড় করে নিচ্ছি।
ধরে নাও এটাকে চাইছি অ্যাড করব, তাহলে আমি নর্মালি আরেকটা ভ্যারিয়েবল নিচ্ছি অ্যাড করার জন্য, ধরে নাও সাম বলে বা এস বলে। এবার এস ইকুয়াল টু এর 0 পজিশন, তার যেমন আমি আগে কি করেছিলাম, যদি এ আর বি দুটো ভ্যারিয়েবল হয় তাহলে এস ইকুয়াল টু এ প্লাস বি করেছিলাম। এবার এ প্লাস বি নয়, এর 0 পজিশন প্লাস আবার কিন্তু লিখতে হবে এর 1 পজিশন প্লাস আবার লিখতে হবে এর 2 পজিশন প্লাস আবার লিখতে হবে এর 3 পজিশন প্লাস এর 4 পজিশন। এবার যদি আমি এসটাকে প্রিন্ট করি, %d কমা দিয়ে এস যদি দেখি, তাহলে আমি টোটালটা দেখতে পাবো। কম্পাইল করছি, তার আগে সেভ করতে বলবো, আমি সেভ করে নিচ্ছি, অ্যারে বলেই সেভ করছি। কম্পাইল করলাম, কোনো এরার নেই। আমি যখন রান করছি তখন আমার 32 আসছে টোটাল করে। এটা হচ্ছে আমার নর্মাল প্রসেস, ঠিক আছে। এবার এইটা আমি ইনপুট নেওয়া দেখাবো, আরও একটা শর্টকাট প্রসেসও আছে, সেটাও আমি দেখাবো। আমি এইভাবে না করে আমি ডাইরেক্ট এইভাবে করে লিখে দিতে পারি। ইন্ট এস একটা রাখলাম, আমি বোঝার জন্য একটু এটাকে আলাদা করে করছি। ইন্ট তোমরা এক লাইনেও করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আমি এর সাইজটা দেবো না, সাইজটা এবার দেখো অটোমেটিক নেবে। ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি যা যা রাখতে চাইছি সেগুলো রেখে দেবো। ধরুন 2, 4, 6, 7, 3। আমরা এইভাবে করেও কিন্তু অ্যারে ডিক্লেয়ার করতে পারি। তাহলে কি হবে, আমি যেহেতু 5টা এলিমেন্ট নিয়েছি, অটোমেটিক এই অ্যারেটার সাইজ নিয়ে নেবে 5। ঠিক আছে, আমাকে আলাদা করে কিন্তু এটা বলতে হলো না, আর আমার একটু শর্টও হয়ে গেল যদি আমি এক লাইনে করতে চাই। এবার দেখো কম্পাইল করব, রান করব, আমার এখন যা ইনপুট দিয়েছি সেই অনুযায়ী আমার 22 আসছে রেজাল্ট। ঠিক আছে, এইবার আমি দেখাচ্ছি অ্যারেতে ইনপুট নেব কিভাবে। আমি এইটাই করব, কিন্তু সাইজ দিয়ে নিলাম 10টা। এবার ভালো করে বোঝো, আমি আরেকটা ভ্যারিয়েবল দিয়ে রাখছি এন করে। আমি দুটো লাইন করেছি, তোমরা একটা লাইনে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি জাস্ট একটু ক্লিন রাখার জন্য দুটো লাইনে করেছি। এবার আমি চাইছি ইনপুট নিতে গেলে আমি আগে ইউজারকে জিজ্ঞেস করবো যে তুমি কতগুলো ইনপুট দেবে। তাহলে কি করব, printf enter number of items, কতগুলো আইটেমস আমি ইনপুট দেবো সেটা আগে জানবো। printf, এরপরে scanf দিয়ে ইনপুট নেব। কিভাবে, %d কমা দিয়ে আমি n এর মধ্যে ইনপুটটা নিলাম, কতগুলো নাম্বার, ধরো না 2, 3, 4, 5টা কতগুলো নাম্বার, সেটাকে আমি আগে ইনপুট নিলাম। ইনপুট নেওয়ার পরে এবার আমি পেয়ে গেলাম যে লুপটা তাহলে যতগুলো বললো যে 3, 4, 5, 6, 10টার মধ্যে যে কোনো নাম্বার হতে পারে। এবার এইটা ইনপুট নিলাম, এবার আমি একটা তাহলে লুপ চালাবো ফর, আবার লুপের জন্য একটা ভ্যারিয়েবল লাগবে, আমি এখানে আরেকটা নিলাম i, ফর i ইকুয়াল টু 0 থেকে শুরু করব, কারণ এর ইন্ডেক্সিং সবসময় 0 থেকে হয়। i লেস দ্যান ইকুয়াল টু লেস দ্যান n অবধি চালাবো, কারণ যা আমি নাম্বার দেবো তার থেকে একবার কম চলবে লুপটা। আর i প্লাস প্লাস বারবার বাড়বে। বারবার কি করব, প্রিন্টএফ করব, সাপোজ এন্টার এ নাম্বার। এবার স্ক্যানএফ করব, কোন পজিশনে, আমি একটু আগেই যেটা করেছিলাম এর 0 পজিশনে, এর 1 পজিশনে, এর 2 পজিশনে এরকম ভাবে ইনপুট নিয়েছিলাম। এবার তো আর সেভাবে লিখতে পাবো না। এবার বেসিক্যালি এই 1 এর i এর পজিশনটা 0 থেকে n অবধি যাবে, তো তাহলে বেসিক্যালি i এর ভ্যালুতে আমি ইনপুটটা নেব, মানে এর i পজিশনে। মানে আমরা এভাবে লিখবো %d কমা দিয়ে a ampersand, অবভিয়াসলি দিতে হবে ampersand a থার্ড ব্র্যাকেটের মধ্যে i।
এইবার আমরা যদি এটাকে রান করি তাহলে আমি দেখতে পারবো ইনপুট নেওয়াটা অবধি হবে, কিন্তু এই জায়গাটাতে এখনো একটু প্রবলেম হবে, কারণ এখানে কিন্তু আমি হার্ড কোডেড অ্যাডটা করেছি। ঠিক আছে, এবার এই অ্যাডটাকেও আমি আপাতত অ্যাড করছি না, আমি জাস্ট ইনপুট নেওয়াটাই আমি আপাতত দেখাচ্ছি। হ্যাঁ, বা আমি 5টাই ভ্যালু ইনপুট নেবো, তাহলে 0 থেকে 4 পজিশন অবধি পেয়ে যাবে, তারপরে আমি এটাকে ডাইনামিক করব। তাই আমি বললাম কি 5টা আইটেম, এবার আমি ভ্যালু দিচ্ছি, কমা পড়ে গেল একটা, দাঁড়াও আরেকবার রান করছি, 5 দিলাম, এবার 3 2 4 2 দিলাম 6। ঠিক আছে, তাহলে আমি সব কটাকে অ্যাড করে দেখো আমার 17 রেজাল্ট দিয়ে দিল, কারণ আমি এখানে কিন্তু হার্ড কোডেড এই 0 থেকে 4 পজিশন অবধি পড়ে রেখেছি। কিন্তু এটা তো আমার হার্ড কোড করলে হবে না, এবার আমাকে এই জায়গাটাও কিন্তু একইভাবে আবার লুপ চালাবো। আমি এটাকে সরিয়ে দিলাম, এখানটাতেও আমি লুপ চালাবো। লুপের মধ্যে কি করবো, এই এসটাকে আমি বাই ডিফল্ট ইকুয়াল টু 0 ধরে রাখি। লুপের মধ্যে এই এ আই পজিশনটাকে বারবার আমি এস এর মধ্যে অ্যাড করে দেবো, এস ইকুয়াল টু এ আই পজিশনটাকে অ্যাড করে দেবো, এস ইকুয়াল টু এস প্লাস এ আই। তাহলে কি রকম হবে, আমি আবার এটাকে এই জায়গাটা একটু ছবি আঁকে বোঝাই, দেখো বুঝতে পারবে। দেখো এই জায়গাটা কি হবে, প্রথমে আমি এস এর ভ্যালু ধরে রেখেছি কত, 0। তার মানে প্রথমে আমার করা আছে এস ইকুয়াল টু 0। এবার আমি ইনপুট দিয়েছি এতে, এতে কি ইনপুট দিলাম, ধরে নাও আমি ইনপুট দিয়েছি 5 7 2 3, আর একটা আমি ধরো 1 দিলাম। ঠিক আছে, এবার কি হলো, আমি লুপ চালিয়েছি, দেখো ভালো করে দেখো, আমি লুপ চালিয়েছি এখানটায়। লুপের মধ্যে কি করেছি, এস ইকুয়াল টু এর আই পজিশনটা, তাহলে যতগুলো আইটেম ততবার লুপ চলবে। এবার আই পজিশন, এর আই পজিশনে কি, এর প্রথমে 0 পজিশন পাবে, তারপর 1 পজিশন, তারপর 2 পজিশন, তারপর 3 পজিশন, তারপর 4 পজিশন। এবার যখন আমি কি করেছি, লিখেছি এখানটায় এস ইকুয়াল টু এস প্লাস এর আই পজিশনটা। ঠিক আছে, তার মানে এস এর ভ্যালু তো প্রথমে 0 আছে, 0 প্লাস এর আই পজিশন মানে কত, এর আই পজিশন মানে হয়ে যাবে এই যে 5, আই পজিশন বলতে প্রথমে 0, তার মানে এর 0 পজিশনে কত পাবে 5, তাহলে 0 প্লাস 5 হলো, প্রথমে 0 প্লাস 5 মানে 5, তাহলে এস এর ভ্যালু হয়ে গেল এবার 5। পরের বার যখন লুপ চলবে তখন এস এর ভ্যালু অলরেডি 5 হয়ে রয়েছে, মানে এস এর ভ্যালু অলরেডি এখন 5। আর এ 1 পজিশন থেকে কাকে তুলবে, এ 1 পজিশন থেকে আমাকে এখানে 7 তুলবে, তাহলে 5 প্লাস 7 কত হয়ে গেল 12, তাহলে এস এর ভ্যালু হয়ে গেল 12। পরের বার যখন লুপ চলবে তাহলে এস এর ভ্যালু এবার পাবে 12, তাহলে এস এর ভ্যালু বসিয়ে দেবে এখানে 12 প্লাস এ আই পজিশন মানে এবার 3 পজিশন পাবে, 2 পজিশন পাবে, 0 1 হয়েছে 2 পজিশন, 2 পজিশন থেকে 2ই পাচ্ছে, তাহলে 12 প্লাস 2 পেয়ে গেল 14, তাহলে এস এর ভ্যালু হয়ে গেল এবার 14। তারপরে কি হবে, তাহলে এস এর ভ্যালু পেয়ে গেল 14, পরের বার যখন লুপ চলবে এস মানে তো 14, তারপরে এ আই মানে এবার 3 পজিশন, এর 3 পজিশন, এর 3 পজিশনে কিন্তু 3 রয়েছে, তাহলে আবার 3 করলাম, তাহলে 14 প্লাস 3 পেয়ে গেল 17, তার মানে এবার এস এর ভ্যালু হয়ে গেল কত 17। তার সাথে এবার যখন এই পরের বার লুপ চলছে তখন কি হবে, এ 17 এর সাথে অ্যাড হবে এর আই পজিশন মানে 1, মানে পরের বার তো আই এর ভ্যালু ওই 4 পাবে, সেখানে 1 আছে, তাহলে 17 প্লাস 4 1 হয়ে গেল 18, তাহলে ফাইনালি এস এর ভ্যালু পেয়ে গেলাম 18। এবার যদি আমি লুপ থেকে বেরিয়ে এসে এসটাকে প্রিন্ট করি তাহলে কিন্তু আমি 18 পাবো। দেখো এবার একবার রান করে দেখি, আমি বলছি 5টা আইটেমই বলছি, এখন তুমি কিন্তু যতগুলো খুশি আইটেম দিতে পারো। আমি কি কি দিয়েছিলাম 5 7 2 3 1, তাই দেবো 5 7 2 3 1, দেখো 18ই পাচ্ছি। ঠিক আছে, অ্যারে আমাদের সিলেবাসে এইটাই আছে। এরপরে তোমাদের কলেজের সিলেবাসে আর একটা 2D অ্যারেও থাকতে পারে, 2D অ্যারে যদি থাকে আমি জাস্ট একটু তোমাদের ওভারভিউটা বলে দিচ্ছি, খুব একটা যদি সিলেবাসে না থাকে মাথা ঘামানোর খুব একটা দরকার নেই। 2D অ্যারে হচ্ছে কি, সেটাই ম্যাট্রিক্স টাইপের হবে। এটা দেখো আমি যখন ছবি এঁকেছিলাম একটা সাইডে অ্যারে ছিল, তো এবার একটা সাইড হবে না, আবার ছবি আঁকি এখানে। 2D অ্যারেটা দেখতে হবে এরকম টাইপের, সেটা দেখতে হবে এরকম, ধরে নাও 3 7 9 4 2 8
1 5 6, ঠিক আছে। আমি এটা বেসিক্যালি 3x3 একটা অ্যারে বানালাম, মানে এর 3টে রো 3টে কলাম, ঠিক আছে। এরকম অ্যারেও বানানো যায়, এটাকে বলা হয় 2D অ্যারে। আমরা এখন যেটা করলাম সেটা হচ্ছে নর্মাল অ্যারে, যেটা হচ্ছে 1D অ্যারে, ঠিক আছে। এটা হচ্ছে নর্মাল অ্যারে আর কি। এবার 2D অ্যারের কনসেপ্টটাও তোমাদের হয়তো থাকলেও থাকতে পারে, ঠিক আছে, বা তোমাদের যদি এই ডেটা স্ট্রাকচারে রাখতে পারে। আমি তাই একটু জাস্ট আইডিয়াটা দিয়ে রাখছি, ঠিক আছে। 2D অ্যারে যদি হয় সেক্ষেত্রে তোমাদের এই জাস্ট কিছুই না, এই লুপের মধ্যে আর দুটো লুপ চালাতে হবে। ফর লুপ যেমন একটা লুপে এখন 1D বলে একটা লুপে হয়ে যাচ্ছে, আর 2D হলে দুটো লুপ হবে। আর দুটো লুপ হলে কি হবে, দুটো লুপ ধরুন i এর জন্য একটা চললো, j এর জন্য একটা চলবে, তাহলে i যে পজিশনটাকে তোমায় ধরতে হবে। আর এখানে ডিক্লেয়ার করার সময় এভাবে করতে হবে, 10, আমি হয়তো 10 10 করে রাখলাম, মানে এদিকে 10টা লম্বা, মানে তোমার ম্যাক্সিমাম কলামেও 10টা নিলাম আর রোতেও 10টা নিলাম, এভাবে করে রাখতে পারো। 10 10 মানে কিন্তু এখানে বেসিক্যালি 100টা জায়গা অ্যালোকেট হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে 2D অ্যারের কনসেপ্ট। তো তোমাদের যদি অ্যারের কনসেপ্ট ফুললি ক্লিয়ার হয়ে থাকে, 2D অ্যারেতে এমন কিছু চাপ হবে না, নিজেরাও বুঝে যাবে, ঠিক আছে। আর যদি তাও কারোর কিছু দরকার থাকে 2D অ্যারের উপর, এটা আমাদের ক্লাসের বাইরে আলাদা করে বলবে, আমি সেটার জন্য আমি এই সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে আলাদা করে একটা সেশন নিয়ে নেবো। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।